প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমার সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্ন এবার 1 করে 1 × 6 = 6। পৃথিবীর কক্ষপথের আকৃতি বৃত্তাকার, উপবৃত্তাকার, অধিবৃত্তাকার, আয়তাকার। উত্তর হবে উপবৃত্তাকার। মধ্যরাত্রি সূর্যের দেশ হলো জাপান, ভারতবর্ষ, নরওয়ে, নিউজিল্যান্ড। উত্তর হবে নরওয়ে। প্রশ্ন নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 63.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 0 ডিগ্রি। মূল মধ্যরেখাটি লন্ডন, নিউ ইয়র্ক, রোম, টোকিও শহরের ওপর দিয়ে প্রসারিত। উত্তর হবে লন্ডন। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার, ব্যারোমিটার, বাদ পতাকা, থার্মোমিটার। উত্তর হবে ব্যারোমিটার। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ বাড়ে, কমে, সমান থাকে, একই থাকে, কমে। এশীয় আফ্রিকা মহাদেশকে পৃথক করে রেখেছে ভূমধ্যসাগর, লোহিত সাগর, ক্যাম্পিয়ান সাগর, আরব সাগর, লোহিত সাগর। চীনের ধানের গোলা বলা হয় হেনান, হুনান, সেজুয়ান, সাংহাই প্রদেশকে, হুনান প্রদেশকে। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম হবে তৈগা। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, পৃথিবীর বৃহত্তম বনভূমি হবে তৈগা। পরের প্রশ্ন 2 থেকে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি, প্রতিটি প্রশ্ন এবার 1 করে 1 × 4 = 4। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? উত্তর হবে 15 কোটি কিমি। বিষুব কথার অর্থ কি? সমান দিন ও রাত্রি। দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব কোথায় সব থেকে বেশি? নিরক্ষরেখায়। জিপিএস এর পুরো নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। বায়ুর সরমুখী চাপের পরীক্ষা কে করেন? অটো ভ্যান গেরিগ। কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়? সাংহাই। কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? হোয়াংহো। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? উত্তর হবে তৈগা বনভূমি। পরে 3 থেকে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, মাধ্যাকর্ষণ শক্তি কাকে বলে? পৃথিবীর উপরিস্থিত সমস্ত বস্তু বা পদার্থসমূহকে যে বলের দ্বারা পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে মাধ্যাকর্ষণ শক্তি বলে। এই বলের প্রভাবে পৃথিবীপৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত যে কোনো বস্তু নিচের দিকে নেমে আসে, অথবা আমরা পৃথিবীপৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না। স্থানীয় সময় কাকে বলে? কোনো স্থানের আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থানের ভিত্তিতে যে সময় নির্ধারণ করা হয় তাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। পৃথিবীর আবর্তনের ফলে যখন যে দ্রাঘিমা সূর্যের সামনে আসে তখন সেই স্থানের স্থানীয় সময় হয় দুপুর 12টা বা মধ্যাহ্ন। বৈশিষ্ট্য: কোনো একটি দেশে অসংখ্য স্থানীয় সময় থাকে। কোনো একটি দেশের সব স্থানের স্থানীয় সময় এক হয় না। দুটি স্থানের স্থানীয় সময়ের পার্থক্য থেকে স্থান দুটির দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা যায়। পরের প্রশ্ন, পর্বতারোহীরা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে পর্বতে যান কেন? আমরা জানি প্রতি 110 মিটার উচ্চতায় 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুর চাপ কমে যায়। পৃথিবীর পার্বত্য অঞ্চলগুলি প্রায় 1000 মিটারের ঊর্ধ্বে অবস্থান করে। পর্বতের যতই ওপরে ওঠা যায় ততই বায়ু পাতলা ও হালকা হয় বা হালকা হয়ে তার চাপ কমে যায়, ফলে একসময় শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটে। তাই পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পর্বতে যান। এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু এবং অধিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, সংস্কৃতি, জীবনযাত্রা প্রণালী সহ যেমন খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বাসগৃহ, খাদ্য সংগ্রহ, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, কর্মক্ষেত্র প্রভৃতি সর্বত্র ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেজন্য এশিয়া মহাদেশকে পৃথিবীর সবচেয়ে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। পরে হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 2টি, প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, মুক্তিবেগ কাকে বলে? তো লিখবে কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ওপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে। একে মুক্তিবেগ বলে। ওই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। যেমন কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছায়। আচ্ছা, অক্ষরেখা দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য আলোচনা করো। দেখে নাও অক্ষরেখা দ্রাঘিমার পার্থক্য। প্রথমে সংজ্ঞা দেবে, তারপরে সংখ্যা দেবে, তারপর সর্বনিম্ন মান সর্বোচ্চ মান। অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। দ্রাঘিমারেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি, সর্বোচ্চ মান 180 ডিগ্রি। অপর নাম: অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা, দ্রাঘিমারেখার অপর নাম দেশান্তর রেখা। অবস্থান: একে অপরের সঙ্গে সমান্তরাল, একে অপরের সঙ্গে অসমান্তরাল। বিস্তার: পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। আকৃতি: পূর্ণবৃত্ত বা গোলাকার, এটা অর্ধবৃত্ত বা অর্ধগোলাকার। কৌণিক মান 360 ডিগ্রি, 180 ডিগ্রি। এখান থেকে যে কোনো 4 থেকে 5টি পার্থক্য তোমরা কিন্তু লিখে দেবে। পরে হচ্ছে ফেলের সূত্র আলোচনা করো। সূত্র: পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে
বেঁকে প্রবাহিত হয়। একে বলা হয় ফ্রেলের সূত্র। নামকরণ: 1859 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের আবহাওয়িদ উইলিয়াম ফ্রেল এই সূত্রটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই সূত্রের নামকরণ হয়েছে ফ্রেলের সূত্র। পামির গ্রন্থিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? মধ্য এশিয়ার তাজিকিস্তানে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি অবস্থিত। এই মালভূমির গড় উচ্চতা 4878 মিটার। ভারতের জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের উত্তরায় পেন পশ্চিমে অবস্থিত এই মালভূমিটির কিছু অংশ আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম পিক এশিয়ার প্রধান প্রধান পর্বতশ্রেণীগুলি এই মালভূমিতে মিলিত হয়েছে বলে এই মালভূমিকে পামির গ্রন্থিও বলা হয়। অধিক উঁচুতে অবস্থিত হওয়ার জন্য এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। 5 থেকে হচ্ছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি, প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। প্রথম, চিত্রসহ আলোচনা করো অপসূর অনুসূর অবস্থান। অপসূর 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। আবার জুলাই থেকে বাকি 6 মাস দূরত্ব ক্রমশ কমতে থাকে। পয়েন্ট করবে অনুসূর অবস্থান। 23 সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয়। দেখে নাও, এই চিত্র তোমরা টেক্সট বই পেয়ে যাবে। এই চিত্রটার মধ্যে কিন্তু আঁকতে হবে। ভালো করে চিত্রটা দেখে নাও। পরের প্রশ্ন, জিপিএসের ব্যবহার আলোচনা করো। বর্তমানে পৃথিবীতে কৃত্রিম উপগ্রহের কার্যপ্রণালী যতই বৃদ্ধি পাচ্ছে, জিপিএসের ব্যবহার ক্রমান্বয়ে বেড়েই চলেছে। যেমন সঠিক অবস্থান নির্ণয়: জিপিএসের মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা সহজেই পরিমাপ করা যায়। যানবাহন সংক্রান্ত তথ্য: জাহাজ, বিমান, এমনকি সড়কপথের প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোনো যানের সঠিক দিশা অবস্থান নির্ণয় করা যায়। প্রতিরক্ষামূলক কাজ: প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন দেশের সেনাবাহিনীদের নিকট এটি একটি সর্বাধুনিক প্রযুক্তিমূলক হাতিয়ার। জরিপ কার্যে: বর্তমানে পৃথিবীর কোনো অঞ্চলে জরিপ করার জন্য শহর পরিকল্পনা এবং ইঞ্জিনিয়ারিং জরিপ কাজে মৌজা, মানচিত্র, সীমানা নির্ধারণের জিপিএস প্রযুক্তি এক দক্ষ যন্ত্র হিসেবে কাজ করে। ম্যাপ প্রস্তুতিতে: উপগ্রহ চিত্রের দ্বারা মানচিত্র প্রস্তুতিতে আজকাল জিপিএস পদ্ধতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান: বায়ুমণ্ডলের আবহাওয়ার বিভিন্ন অবস্থান, ঝড়, বৃষ্টি, তুষারপাত সম্পর্কে যাবতীয় তথ্য দ্রুত আরোহণ করতে জিপিএস পরিষেবা সাহায্য নেওয়া হয়। 3, বায়ুচাপের তারতম্যের কারণগুলো আলোচনা করো। পৃথিবীর সর্বত্র বায়ুচাপ সমান হয় না। পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুচাপের তারতম্যের কারণগুলি হলো: 1, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা: সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় ততই বায়ুমণ্ডলের ঘনত্ব ওজন কমে, তাই বায়ুর চাপও কমে যায়। অপরদিকে নিচের বায়ু স্তর ঘন, তাই তার উপর চাপ বেশি হয়। প্রতি 110 মিটার উপরে উঠলে 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুচাপ কমে যায়। উদাহরণ: পর্বতের উঁচু অংশে বায়ুর চাপ কম হয় বলে কোনো কিছু সিদ্ধ হতে অনেক দেরি হয়। বায়ুর উষ্ণতা: বায়ুর চাপ বায়ুর উষ্ণতার উপর নির্ভরশীল। বায়ু উষ্ণ বেশি হলে বায়ু প্রসারিত হালকা হয় এবং চাপ কমে যায়। আবার উষ্ণতা হ্রাস পেলে বায়ু সংকুচিত ও শীতল হয় এবং বায়ুর চাপ বৃদ্ধি পায়। 3, জলীয় বাষ্প: বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প হালকা বলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ুর চাপ কমে এবং জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বায়ুর চাপ বেড়ে যায়। 4, পৃথিবীর আবর্তন: পৃথিবীর আবর্তনজনিত বিকর্ষণ শক্তির প্রভাবে কোনো অঞ্চলের বায়ু বাইরের দিকে বিক্ষিপ্ত হয়, আবার কোনো অঞ্চলের সেই বায়ু এসে জমা হয়। যেমন পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে আবর্তন গতির বেগ বেশি হয়, সেখানে বায়ু বিক্ষিপ্ত হয়ে নিম্নচাপের সৃষ্টি করছে। আবার এই বায়ু উপক্রান্তীয় অঞ্চলে 30 ডিগ্রি অক্ষাংশ সংলগ্ন স্থানে এসে জমা হয় এবং সেখানকার বায়ুর চাপ বাড়িয়ে উচ্চচাপের সৃষ্টি করে। এই কারণে মেরুবৃত্তীয় প্রদেশে নিম্নচাপ ও মেরু অঞ্চলে স্থায়ী উচ্চচাপ দেখা যায়। জলভাগ ও স্থলভাগের বন্টন: স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উত্তপ্ত ও শীতল হয় বলে গ্রীষ্মকালে স্থলভাগে বায়ুর চাপ কম হয় এবং শীতকালে বায়ুচাপ বেশি হয়। জলভাগে এই বিপরীত অবস্থার সৃষ্টি হয়। অন্যান্য কারণ: এছাড়া বায়ুমণ্ডলের গভীরতা ও অভিকর্ষের টানের তারতম্যের ফলেও বায়ুর চাপে তারতম্য হয়। জাপানের কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও এখানে শিল্পের উন্নতি ঘটার কারণ কী? লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, কার্পাস বয়ন শিল্পের কাঁচামাল কার্পাস প্রভৃতি জাপানে যথেষ্ট কম পাওয়া গেলেও লিখিত বিভিন্ন কারণে এখানে শিল্পের উন্নতি ঘটেছে, যথা 1, উন্নত বন্দর: জাপানে ভগ্ন উপকূল বহু বন্দর গড়ে উঠেছে, যার সাহায্যে জলপথে বিদেশ থেকে কাঁচামাল আমদানির সুবিধা রয়েছে। উন্নত প্রযুক্তি: জাপানের প্রযুক্তি অতি উন্নত মানের হওয়ায় শিল্পোন্নতি ত্বরান্বিত হয়েছে। 3, শক্তি সম্পদের প্রাচুর্য: জাপান জলবিদ্যুৎ উৎপাদনে খুবই উন্নত। এছাড়া বিকল্প শক্তি হিসাবে পারমাণবিক বিদ্যুৎ বিভিন্ন শিল্পের প্রসার ঘটাতে সাহায্য করেছে। 4, দক্ষ শ্রমিক: জাপানের শ্রমিক কারিগরি শিক্ষায় শিক্ষিত এবং পরিশ্রমী ও নিপুণ। বিপুল চাহিদা: জাপানের শিল্পজাত দ্রব্যের চাহিদা দেশ তথা সমগ্র বিশ্ববাজারে খুবই বেশি। 5, উন্নত পরিবহন: জাপানে উন্নত জলপথ, সড়কপথ ও রেলপথ শিল্পোন্নতি ঘটাতে সাহায্য করেছে।
7 মূলধনের প্রাচুর্য, জাপানের শিল্পের প্রয়োজনীয় মূলধনের অভাব না থাকায় শিল্পের প্রসার ঘটেছে। পরের প্রশ্ন, ইয়াংসিকিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলো আলোচনা করো। ইয়াংসিকিয়াং নদী অববাহিকা অঞ্চল অর্থনৈতিক দিক থেকে চীনের শ্রেষ্ঠ সমৃদ্ধ অঞ্চলের কারণগুলি হলো: 1. কৃষি উন্নতি। এই অববাহিকা বিস্তীর্ণ সমতল ভূমি, উর্বর মৃত্তিকা, উপযুক্ত জলসেচ ব্যবস্থা এবং অনুকূল কৃষি সহায়ক জলবায়ুর সাহায্যে প্রচুর পরিমাণে ধান, গম, তুলা, চা, পাট, আখ, ডাল, তামাক, তৈলবীজ, চা, রেশম, সয়াবিন প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। চীনের মোট ধান উৎপাদনের 70% এবং অন্যান্য শস্য উৎপাদনের 50% এই অববাহিকা থেকে উৎপন্ন হয়। প্রচুর পরিমাণে কৃষিজাত ফসল উৎপাদিত হওয়ার জন্য চীনের ইয়াংসিকিয়াং নদী অববাহিকা এই অঞ্চলকে চীনের শস্য ভাণ্ডার বলা হয়। 2 পয়েন্ট করবে খনিজ সম্পদের প্রাচুর্য। প্রচুর পরিমাণে কৃষিজ ফসলের সঙ্গে সঙ্গে খনিজ সম্পদ উত্তোলনেও এই অঞ্চল যথেষ্ট সমৃদ্ধ। এই অঞ্চলে কয়লা, লোহ আকরিক সীসা, দস্তা, ম্যাঙ্গানিজ, খনিজ তেল, ট্যাংস্টেন প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। শিল্পের উন্নতি, কৃষি ও খনিজ কাঁচামালের প্রাচুর্য, শক্তি সম্পদের যোগান, সুলভ শ্রমিকদের সরবরাহ, উন্নত পরিবহন ব্যবস্থা, বন্দরের সুবিধা, বিশাল বাজার, অনুকূল জলবায়ু ইত্যাদির জন্য এই অঞ্চলে বিভিন্ন ধরনের শিল্প ও শিল্পাঞ্চল গড়ে উঠেছে। সেগুলি হল লৌহ ইস্পাত শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, রাসায়নিক যন্ত্রপাতি নির্মাণ শিল্প, কৃষি যন্ত্রপাতি, রেশম, বস্ত্রবয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, পশম শিল্প, কাগজ শিল্প, বৈদ্যুতিক শিল্প প্রভৃতি। 4. উন্নত পরিবহন ব্যবস্থা। ইয়াংসিকিয়াং নদী ও এর বিভিন্ন উপনদী এই অঞ্চলের অভ্যন্তরীণ জলপথ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও রেলপথ ও সড়কপথের দ্বারা এই অঞ্চলটি দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত আছে। 5. ঘনবসতি ও সুলভ শ্রমিক। অত্যাধিক কৃষিজ ফসল উৎপাদন, সমতল ভূমিভাগ এবং জীবনযাপনের সব সুবিধা এখানে থাকায় অঞ্চলটি জনবসতিপূর্ণ। ফলে কৃষি, খনিজ শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে উপযুক্ত, সুলভ ও সুদক্ষ শ্রমিকের অভাব হয় না। 6. বন্দরের সান্নিধ্য। সাংহাই, নানকিং, চুংকিং ইত্যাদি বন্দরের সান্নিধ্যে এই অঞ্চলে আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে খুবই সহায়ক হয়েছে। 7. সরকারি আনুকূল্য। বিভিন্ন শিল্পগোষ্ঠী, ব্যাংক, বিমা তথা চীনে সরকারের সর্বাঙ্গীন সাহায্য ও সহযোগিতার ফলে এই অঞ্চলে অভাবনীয় অর্থনৈতিক উন্নতি ঘটেছে। 8. অন্যান্য কারণ। এছাড়াও উন্নত পরিবহন, জল সম্পদের প্রাচুর্য, উন্নত প্রযুক্তি ও কলাকৌশল, রাসায়নিক ও জৈব সারের পর্যাপ্ত ব্যবহার, সর্বোপরি উন্নত পরিকাঠামো গড়ে ওঠায় এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি উত্তরোত্তর বেড়েই চলেছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে পারছো সপ্তম শ্রেণীতে পড়ছে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই এখনই তোমাদের খাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলো। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখলাম কোশ্চেন পেপারটা।